আমরা আজকে আলোচনা করব নতুন একটা অধ্যায়, রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস। এই চ্যাপ্টারটায় আমাদের বেশ কিছু ধরনের অঙ্ক আছে, অঙ্কগুলোই প্র্যাকটিস করতে হয়। অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদের মাধ্যমিকে আসবে, অন্তত দুখানা অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। আর থিওরি পার্টটা খুব কম, তাত্ত্বিক বিষয় খুব কমই আলোচনার জায়গা আছে। মূলত অন্যান্য যে চ্যাপ্টার আমরা পড়েছি আগে এতদিন পর্যন্ত, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, সেই বিক্রিয়া সংক্রান্তই সেই চ্যাপ্টার সংক্রান্তই তথ্য থেকেই আমরা এই চ্যাপ্টার করতে পারব। তো যাই হোক, আমরা এই যে রাসায়নিক বিক্রিয়া বলি, রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা জানি যে এক বা তার বেশি পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে দিয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তো সেই ঘটনাটাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক সমীকরণ। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার একটা পদ্ধতি। তোমরা বিভিন্ন সমীকরণ জানো, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন সমীকরণ তোমাদের জানা আছে। এখন এই সমীকরণ থেকে আমরা কি কি তথ্য জানতে পারি? দেখবে, আমরা একটা সমীকরণ থেকে জানতে পারি যে কোন কোন মৌল বা যৌগ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাদের চিহ্ন কি, তাদের সংকেত কি, মৌলিক পদার্থ থেকে কোনো যৌগিক পদার্থ উৎপন্ন হচ্ছে কিনা, বা কোনো যৌগিক পদার্থ থেকে কোনো মৌলিক পদার্থ উৎপন্ন হচ্ছে কিনা, এই সমস্ত তথ্য আমরা জানতে পারি। যেমন ধরো একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম N2 প্লাস 3H2 থেকে 2NH3, নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়াটা লিখলাম, এটা তো নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়, তার রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার একটা পদ্ধতি মাত্র। তাই এই যে এটাকে আমরা বলছি কি রাসায়নিক সমীকরণ। তাহলে এই রাসায়নিক সমীকরণ থেকে কি বুঝতে পারছি? যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করছে, দিয়ে অ্যামোনিয়া তৈরি করছে। নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, কিন্তু অ্যামোনিয়া একটা যৌগিক পদার্থ। বা ধরো তুমি একটা রাসায়নিক বিক্রিয়া লিখলে CaCO3, সেখান থেকে CaO প্লাস CO, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এটা একটা যৌগিক পদার্থ, এটাও একটা যৌগিক পদার্থ, এটাও একটা যৌগিক পদার্থ। তাহলে বিভিন্ন যে তথ্য আমরা গুণগত তথ্য এখানে পাচ্ছি, যে কোন কোন মৌল বিক্রিয়া করছে, কি যৌগ উৎপন্ন হচ্ছে, তাদের সংকেত কি, মৌলগুলোর চিহ্ন কি, এই সমস্ত তথ্য আমরা এই রাসায়নিক বিক্রিয়া থেকে জানতে পারি। আর কি জানা যায়? আর দেখো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা দেখছি কি এক অণু নাইট্রোজেনের সঙ্গে 3 অণুর হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 অণু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগে। এখানে আমরা বলতে পারি কি এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে।
বা ধরো তুমি একটা বিক্রিয়া লিখলে H2 প্লাস O2 সেখান থেকে H2O, তাহলে এটাকে সমিত সমীকরণ করে নি। 2H2 প্লাস O2 থেকে 2H2O, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু জল উৎপন্ন করছে। এই তথ্যগুলো কিন্তু পরিমাণগত তথ্য, যে কয় অণু বা কয় মোল একটা নির্দিষ্ট পদার্থের সঙ্গে অপর একটা পদার্থের কত মোল বিক্রিয়া করছে, এই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা বলতে পারি 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় 2 অণু জল উৎপন্ন করে। যাই হোক, এই তথ্যগুলো তোমাদের একটু বিশ্লেষণ করতে হবে। তথ্যগুলোর উপর ভিত্তি করেই আমাদের এখানে গাণিতিক সমস্যা করতে হবে। আর দেখো এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, আর একটা হচ্ছে ভর এবং শক্তির নিত্যতা সূত্র। দেখো ভরের নিত্যতা সূত্র কি বলছে? ভরের নিত্যতা সূত্রে বলা হয় যে ভর অবিনাশী, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আর কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট যে ভর, সে ভর সবসময় অপরিবর্তিত থাকে। তাহলে ভরকে সৃষ্টি ধ্বংস আমরা করবো না, ভর বিক্রিয়ার আগেও যা থাকবে বিক্রিয়ার পরেও তাই থাকবে, মোট ভর অপরিবর্তিত। ধরো তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেন এর বিক্রিয়া ঘটালে দিয়ে অ্যামোনিয়া পাও, তাহলে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন এইগুলোকে আমরা কি বলবো? বিক্রিয়ক। আর অ্যামোনিয়া এটাকে কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, আর অ্যামোনিয়াকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। তো দেখো এই বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের যদি মোট আমরা ভর হিসাব করি, তাহলে দেখবে এখানেও যা আছে এখানেও তাই আছে। কি হবে? নাইট্রোজেন 1 অণু আছে, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 28, 14 × 2, 14 হচ্ছে নাইট্রোজেন পারমাণবিক গুরুত্ব, দুটো আছে 2 দিয়ে গুণ করলাম। 3 মোল হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব 1 করে 1 × 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 28 গ্রাম, আর এখানে হচ্ছে 6, যোগ করলে দেখবে আসবে 34। আর এখানে বিক্রিয়াজাত যদি যোগ করো তাহলে এখানে 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়েছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1 × 2, তাহলে 2 + 2 × 17 মানে হচ্ছে 34। তাহলে দেখো এখানে 34 ভাগ বিক্রিয়ক, এখানেও 34 ভাগ বিক্রিয়াজাত, অর্থাৎ 34 গ্রাম যদি নাইট্রোজেন হাইড্রোজেনের মিশ্রণকে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে 34 গ্রামই অ্যামোনিয়া তৈরি হলো। তার মানে কি বিক্রিয়ার আগেও যা ভর ছিল বিক্রিয়ার পরেও তাই ভর থাকছে, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, ভর অবিনাশী, একে সৃষ্টি ধ্বংস করা যায় না। এটাকে আমরা বলছি ভরের নিত্যতা সূত্র। তাহলে ভরের নিত্যতা সূত্রের স্টেটমেন্ট যদি ভাষ্যরূপটা নিই, তাহলে লিখব কি? ভর অবিনাশী, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে
পদার্থের মোট ভর অপরিবর্তিত। তাহলে বিক্রিয়ার ফলে ভরের কোনো পরিবর্তন হবে না, আগেও যা ভর ছিল পরেও যা ভর হবে সেই ভর সবসময় একই থাকবে। এটাকে আমরা বলছি ভরের নিত্যতা সূত্র। কিন্তু পরবর্তীকালে আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইন তিনি একটা পরীক্ষার মাধ্যমে দেখালেন যে বিক্রিয়ার ভর আগে এবং পরে অপরিবর্তিত নাও থাকতে পারে। দিয়ে তিনি একটা সূত্র দিয়েছিলেন, সূত্রটা হচ্ছে E = mc², যেখানে m হচ্ছে বস্তুর ভর আর c হচ্ছে আলোর বেগ। m হচ্ছে বস্তুর ভর আর c হচ্ছে আলোর বেগ। এর ভ্যালু হচ্ছে 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। অর্থাৎ যদি কোনো বস্তুর ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায় তখন দেখা যায় যে বস্তুর ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়, শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ ভরের কিন্তু হ্রাস ঘটতে পারে বা বৃদ্ধিও ঘটতে পারে। তো মাথায় রাখবে E = mc², এই সূত্রটা এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র উচ্চ শক্তির ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। উচ্চ শক্তির ক্রিয়া বলতে কি? উচ্চ শক্তির ক্রিয়া মানে মাথায় রাখবে E = mc² সূত্রটি উচ্চ শক্তির ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। উচ্চ শক্তির ক্রিয়া কি? উচ্চ শক্তির ক্রিয়া মানে যেমন ধরো পারমাণবিক বিস্ফোরণ বা সূর্যের মধ্যে যে শক্তির পরিবর্তন ঘটছে, অনবরত পারমাণবিক বিস্ফোরণ ঘটছে। তো এই জাতীয় যে ক্রিয়া, পারমাণবিক বিস্ফোরণ হতে পারে, সূর্যের মধ্যে শক্তির পরিবর্তন হতে পারে, বা হাইড্রোজেন বোমা হতে পারে, এরকম যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে E = mc² সূত্রটা প্রযোজ্য। কিন্তু সাধারণ যে বিক্রিয়াগুলো আমরা দেখি ল্যাবরেটরিতে করা হয়, সাধারণ যে বিক্রিয়া বা পরিবেশে যে বিক্রিয়া ঘটে, সূর্যের বিক্রিয়াটা বাদ দিলে, তা এই বিক্রিয়াগুলো কিন্তু উচ্চ শক্তির ক্রিয়া হিসেবে ধরা হয় না। তা ওই সূত্রগুলোর ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র প্রযোজ্য। তার জন্য আগে এই ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্রকে আলাদাভাবে ভাবা হতো। যে শক্তির নিত্যতা সূত্র কি বলা হচ্ছে? শক্তি অবিনাশী, সৃষ্টি ধ্বংস করা যায় না, শক্তি সবসময় অপরিবর্তিত থাকে। ভরের সূত্র নিত্যতা সূত্র তাই বলা হচ্ছে যে ভর অবিনাশী, সৃষ্টি ধ্বংস করা যাচ্ছে না, বিক্রিয়ার আগে পরে ভর অপরিবর্তিত থাকছে। কিন্তু উচ্চ শক্তির ক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভরের হ্রাস বৃদ্ধি ঘটছে। তার মানে ভরের নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র এককভাবে কিন্তু সত্য নয়, সর্বদা সত্য নয়। সত্য আংশিক ক্ষেত্রে, সর্বদা সত্য নয়। মাথায় রাখবে উচ্চ শক্তির ক্রিয়ার ক্ষেত্রেই E = mc² সূত্রটি প্রযোজ্য হয়। অন্যান্য সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে E = mc² সূত্রটি পারমাণবিক বিস্ফোরণ, সূর্যের
বা নক্ষত্রের মধ্যে ঘটা বিক্রিয়া হাইড্রোজেন বোমা ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য। এই সমস্ত ক্ষেত্রে E = mc² সূত্রটা প্রযোজ্য। বাকি অন্যান্য ক্ষেত্রে E = mc² সূত্র প্রযোজ্য নয়। তার জন্য আগেকার দিনে এই ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্রকে আলাদাভাবে ভাবা হতো। তাহলে কি বলছি, আগেকার দিনে ভরের ও শক্তির নিত্যতা সূত্রকে আলাদাভাবে ভাবা হতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় ভর এবং শক্তির নিত্যতা সূত্র আলাদা নয়, এটাকে একসঙ্গে সমন্বিত করা সম্ভব, সেটা আমরা পরে আসছি। এখন দেখো, এই ভর এবং শক্তির নিত্যতা সূত্র মানে ভর থেকে শক্তিতে কনভার্ট হয়, তাহলে কি পরিমাণ ভর থেকে আমরা কি পরিমাণ শক্তি পেতে পারি। মাথায় রাখবে, 1 গ্রাম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাণ কিভাবে হিসাব করব, E = mc²। তাহলে m সমান হচ্ছে 1 গ্রাম, তাহলে সিজিএস পদ্ধতিতে আলোর বেগ বললাম কত, 3 × 10⁻⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে 1 গ্রাম ভর থেকে শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে শক্তির পরিমাণ হবে 9 × 10⁻20 আর্ক। তাহলে 1 গ্রাম পরিমাণ শক্তি, 1 গ্রাম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে 9 × 10⁻20 আর্ক পরিমাণ শক্তি পাওয়া যায়, বা এটাকে বলতে পারি 9 × 10⁻13 জুল। ব্যাপক পরিমাণ শক্তি আমরা 1 গ্রাম থেকেই পাই। তার জন্য দেখা যায় যে পারমাণবিক বিস্ফোরণ যখন ঘটে তখন প্রচুর শক্তি উৎপন্ন হয়। তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, সেখানে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে অত পরিমাণ শক্তি আসছে কোথা থেকে? আসলে পারমাণবিক বিস্ফোরণগুলোতে ভর শক্তিতে রূপান্তরিত হয়, তার জন্য এত বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে। তা যাই হোক, তা আইনস্টাইনের পরবর্তী ক্ষেত্রে আমরা ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্রকে আলাদাভাবে দেখি না, তখন একত্রে বলা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। তাহলে আইনস্টাইনের পূর্ববর্তীতে মানে আগের সময়ে ভরের নিত্যতা সূত্র আলাদা ছিল, শক্তির নিত্যতা সূত্র আলাদা ছিল, কিন্তু পরীক্ষা করে তিনি দেখালেন যে ভর আর শক্তি সেই দুটো কিন্তু পরস্পর রূপান্তর সম্ভব। তার জন্য আইনস্টাইন এর পরবর্তী সময় ভরের নিত্যতা সূত্র আর শক্তির নিত্যতা সূত্র আলাদাভাবে না বলে একত্রে বলা হচ্ছে কি, মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ অপরিবর্তনীয়। কোন বিক্রিয়ার আগে ও পরে ভর ও শক্তির মোট পরিমাণ
একই থাকে। বুঝতে পারলে? তাহলে আইনস্টাইনের পূর্ববর্তী, আইনস্টাইনের আগে ভরের নিত্যতা সূত্র এবং শক্তি নিত্যতা সূত্রকে আলাদাভাবে ভাবা হতো, কিন্তু আইনস্টাইনের পরবর্তী সময়ে ভর এবং শক্তি নিত্যতা সূত্রকে আলাদাভাবে না করে একত্রে করে দেওয়া হলো যে ভর এবং শক্তি মোট যে পরিমাণ সেটা মহাবিশ্বের সমান। তাহলে ভর শক্তিতে কনভার্ট হতে পারে বা শক্তি ভরে কনভার্ট হতে পারে, কিন্তু মোটের উপরে ভর এবং শক্তির যে মোট পরিমাণ সেটা সবসময় অপরিবর্তনীয় বা একই থাকবে। তা যাই হোক, এখন আমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্কের পদ্ধতি আছে, অঙ্ক করতে হবে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওজন সংক্রান্ত গাণিতিক সমস্যা। ওজন সংক্রান্ত গাণিতিক সমস্যা অর্থাৎ বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলোর শুধুমাত্র ওজন নিয়ে আমরা আলোচনা করব। তাই অঙ্কগুলো করতে গেলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্কগুলো খুব সহজ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমরা আগেকার ক্লাসে বা ক্লাস 10-এ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পড়বে। এখনো রাসায়নিক বিক্রিয়া তোমরা পড়োনি ক্লাস 10-এ। তোমাদের দেখবে অজৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে অনেক গ্যাস প্রস্তুতি, অ্যাসিড প্রস্তুতি আছে, সেখানে অনেক রাসায়নিক বিক্রিয়া আছে। এবং ক্লাস 9-এ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টার পড়েছো, 8-এ পড়েছো। তা সেই সমস্ত বিক্রিয়াগুলোকে, বিক্রিয়ার সমীকরণগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। সেই সমীকরণগুলো যদি না লিখতে পারো, না জানো, তাহলে কিন্তু এখানে অঙ্ক করা সম্ভব হয় না। এখানে আমরা যদি ব্যালেন্সড ইকুয়েশন লিখে ফেলতে পারি তাহলে অঙ্কের কিছুই নাই, 1 মিনিট অঙ্ক হয়ে যাবে। আর যদি ইকুয়েশন লিখতে না পারো তাহলে অঙ্ক কিন্তু তুমি করতে পারছো না। তার জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ক্লাস 8-এর বইয়ে, 9-এর বইয়ে, 10-এর বইয়ে যেগুলো পাবে, বিক্রিয়াগুলোকে খুব ভালো করে ব্যালেন্সড ইকুয়েশনগুলো মনে রাখবে। যাই হোক, আমরা আজকে কিছু অঙ্ক করব, কীভাবে টেকনিকটা সেটা একটু শিখবো। তারপরে তোমরা আস্তে আস্তে ইকুয়েশন মুখস্থ করবে। আমি আরও নতুন নতুন অঙ্ক তোমাদের করে করে দেখাবো। তো আজকে আমরা যেটা আলোচনা করছি ওজন সংক্রান্ত গাণিতিক সমস্যা। দেখো, একটা প্রথমে আমি অঙ্ক দিচ্ছি যে 130 গ্রাম জিঙ্ককে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? এরপর একটা তথ্য দেওয়া আছে। তো তোমরা জানো জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখন কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। জিঙ্কের পরিমাণটা বলে দিয়েছে। ওজন সংক্রান্ত গণনার অঙ্ক। এই অঙ্কগুলো সলভ করতে গেলে আগে একটা ইকুয়েশন লিখে ফেলতে হবে। এই জায়গাটায় তোমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ ইকুয়েশন আমার আগেকার ক্লাসের ইকুয়েশন থাকতে পারে, এই ক্লাসের ইকুয়েশন থাকতে পারে। ইকুয়েশনটা তোমাদেরকে নিজেকে লিখতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ উপায় নেই। তো যাই হোক, এবার দেখো একটা সমীত সমীকরণ লিখেছি। এখানে দেখছি কি 1 অণু জিঙ্ক 1 অণু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় 1 অণু জিঙ্ক সালফেট এবং 1 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তার মধ্যে আমার রিলেশন কার কার মধ্যে আছে সেইটা দেখো। জিঙ্ক আর হাইড্রোজেনের মধ্যে সম্পর্ক জানতে চাইছো। তাহলে জিঙ্ক আর এই হাইড্রোজেন এই দুটো নিয়ে আমরা অঙ্ক করব। মাঝের অংশগুলোর এক্ষেত্রে কোনো প্রয়োজন পড়ছে না, যেখানে যেটা চাইবে, যার সঙ্গে যার সম্পর্ক চাইবে সেই সম্পর্ক ধরে অঙ্ক। তাহলে এর আগে দেখো কিছু লেখা মানে 1 আছে, তাহলে এখানে লিখলাম 1 অণু, আর এখানেও লিখলাম 1 অণু, কারণ এখানেও আগের সংখ্যা দেখবে, নিচেরটা না, আগে। তাহলে 1 অণু জিঙ্ক, তার ভর কত? 65। 1 অণু হাইড্রোজেন, তার ভর কত হবে? হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1,
তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2, এটা হচ্ছে 1 ইন্টু 65, এক অণু বলে 1, এখানে এক অণু বলে 1 আগে লিখলাম, এবার হাইড্রোজেনে দুটো পরমাণু আছে তার জন্য 1 ইন্টু 2 হয়ে গেল। তাহলে আমরা বলবো কি, এটা হলো 2, তাহলে আমরা বলতে পারি 65 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে তোমাকে দিয়েছে 130 গ্রাম জিঙ্ক, তাহলে কত পেলাম? 4। তাহলে আমরা বলবো যে 130 গ্রাম জিঙ্ক থেকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অতএব 4 গ্রাম আমরা আরো কিছু অঙ্ক সলভ করি, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে কিভাবে অঙ্ক করছি। মুছে দিলাম। তোমরা এগুলো ভিডিও পজ করে করে অঙ্কগুলোকে করে নেবে। নেক্সট দেখো 2 এর আরেকটা অঙ্ক লিখছি। এখানে একটা অঙ্ক আমরা নিচ্ছি এরকম, 245 গ্রাম KClO3 পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কি পরিমাণ অক্সিজেন গ্যাস পাওয়া যায়? ব্র্যাকেটে লেখা হলো পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16। তাহলে দেখো পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির বিক্রিয়া, এটা তোমাদেরকে জানতে হবে, এটা আগের ক্লাসে পড়েছো। তো দেখো এরকম একটা বিক্রিয়া সম্বন্ধে সমীকরণ তোমরা জানো, 2 KClO3 থেকে 2 KCl প্লাস 3O, তাহলে ব্যালেন্সড ইকুয়েশন পেলাম। তাহলে এখানে কার কার মধ্যে সম্পর্ক দেখো, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন, তাহলে এই দুটোকে আমরা হাইলাইট করে নিলাম। তাহলে এখানে KClO3 আগে কি আছে 2, তাহলে আমরা এখানে লিখলাম 2 অণু, আর এখানে অক্সিজেন আছে আগে 3, তাহলে এখানে লিখলাম 3 অণু। তাহলে 2 অণু পটাশিয়াম ক্লোরাইডের ভর কত আমরা এই তথ্য থেকে বের করে নিতে পারব। তাহলে 2 গণিত পটাশিয়াম 39, ক্লোরিন 35.5 আর অক্সিজেন হচ্ছে 16 ইনটু 3, হিসাব করো দেখো আসবে 245। আর এখানে 3 অণু, হিসাব করো কত আসছে 16 ইনটু 2, তাহলে 16 দুগুণে 32, 3 32 96। তাহলে অঙ্ক হয়েই গেল, 245 থেকে আমরা পাচ্ছি 96। তাহলে বলবো 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে 96 গ্রাম অক্সিজেন। তাহলে এটাই উত্তর, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। এমনি অঙ্কগুলো খুব সহজ, শুধু তোমাদেরকে এই অঙ্ক করার সময় ইকুয়েশনটা কাজে লাগাতে হবে। ইকুয়েশন যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট আমরা দেখি, অঙ্কগুলো খাতায় তোমরা করে নেবে, ভিডিওগুলোকে থামিয়ে থামিয়ে। নেক্সট আমরা একটা অঙ্ক লিখছি, কত গ্রাম
ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবার ভরগুলো একটু মাথায় রাখবে, 40, কার্বন 12, অক্সিজেন 16। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, তো সেই জন্য তথ্যগুলো একটু মনে রাখারও চেষ্টা করবে। কমন অ্যাটমিক মাসগুলো অনেক সময় দেওয়া থাকে। তো যাই হোক, আমরা এখানে হিসাব করব কি কত গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই তথ্যটাকে বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো কিভাবে প্রকাশ করা যায়। এই হচ্ছে বিক্রিয়া CaCO3 প্লাস HCl, CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এবার এটাকে সমৃত সমীকরণ করে নিতে হবে। এখানে একটা 2 বসিয়ে দাও। দেখো CaCO3 প্লাস 2HCl, সেখান থেকে হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2। তাহলে কার সঙ্গে কার হিসাব সেটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ জানতে চাইছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এখানে আছে, কার্বন ডাই অক্সাইড এখানে আছে। তাহলে ব্যালেন্স করার পরে আমরা দেখছি কি এখানে আছে কি 1 অণু, এখানেও দেখছি কি 1 অণু। তাহলে এখন এই 1 অণু ক্যালসিয়াম কার্বনেটের ভর কত সেটা আমরা হিসাব করব। তাহলে 1 ইনটু, তাহলে যত অণু থাকবে সেটা আগে বসে যাচ্ছে, দিয়ে গুণিত হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 ইনটু 3। তাহলে 1 ইনটু 100 সমান 100। কার্বন ডাই অক্সাইড কত 1 ইনটু 12 প্লাস 16 ইনটু 2, তাহলে 1 ইনটু 44 মানে হচ্ছে 44। তাহলে আমরা কি বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 100 গ্রাম CaCO3 থেকে। ভরে ভরে হিসাব। আগে এখানটা দেওয়া ছিল এটা জানতে চেয়েছিল, আর এটা দেওয়া আছে এটা জানতে চেয়েছিল, একই ব্যাপার, উল্টে লিখে নিলেই হলো। তাহলে আমরা বলবো 44 গ্রাম CO2 উৎপন্ন হবে 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে এখানে কত গ্রাম আছে CO2 66। তাহলে দেখো কত আসলো 150। তাহলে আমরা বলবো 150 গ্রাম CaCO3 প্রয়োজন। বুঝতে পারছো? এই জাতীয় ছোট ছোটই অঙ্ক, অঙ্কে বিশেষ কিছু কারুকার্য নাই। ইকুয়েশনটা তোমাদের আগে থেকে মনে রাখতে হবে, আগে থেকে জানা ইকুয়েশন থাকতে হবে, তবেই তুমি অঙ্ক সলভ করতে পারবে। ইকুয়েশন লিখে ফেললে অঙ্কে আর কিছু নাই। নেক্সট আমরা একটা অঙ্ক লিখি। বলছে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? এরকম কিছু তথ্য তার সঙ্গে সঙ্গে দেওয়া যে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন।
দেখো NaOH এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া তাহলে জানতে হবে। বিক্রিয়া লিখি NaOH প্লাস H2SO4, সেখান থেকে হবে Na2SO4 প্লাস H2O, এরকম একটা বিক্রিয়া আমরা পাচ্ছি। 2NaOH প্লাস H2SO4 Na2SO4 প্লাস H2O, 2H2O। তাহলে এখন কার কার মধ্যে সম্পর্ক দেখো, NaOH আর সালফিউরিক অ্যাসিড, তাহলে এই ধারে কিছুই লাগলো না, নাও লাগতে পারে, এক ধারে দুটো থাকতে পারে, দুই ধারে দুটো থাকতে পারে। তো যাই হোক, আমরা এখানে দেখছি কি তার মানে দুই অণু NaOH বিক্রিয়া করছে এক অণু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, কারণ বিক্রিয়াটা আমার সমমিত সমীকরণ থেকে আসছে। তাহলে বলবো কি দুই অণু, আর এখানে লিখলাম এক। তাহলে দুই অণু NaOH এর ভর কত হবে? 2 ইনটু সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, আর এক অণু সালফিউরিক অ্যাসিড, তাহলে 1 ইনটু হাইড্রোজেন 1 করে 2, সালফার 32 আর অক্সিজেন 16 ইনটু 2। তাহলে দেখো এটা হিসাব করো, 2 গণিত 40 80, আর এখানে দেখো কত আসছে 1 গণিত 98, 1 গণিত 98, তার মানে 98। তাহলে আমরা কি বলতে পারি 80 গ্রাম H2SO4 কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। এই বিক্রিয়া করছে মানে প্রশমিত করছে। তাহলে আমরা লিখব 80 গ্রাম NaOH প্রশমিত করে 98 গ্রাম H2SO4। তাহলে আমার 4 গ্রাম NaOH আছে, তাহলে 4 গ্রামে কত লাগবে হিসাব করো। তাহলে আমরা বলবো 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে 4 গ্রাম H2SO4 প্রয়োজন। এই 4.9 গ্রাম H2SO4 প্রয়োজন। অতএব 4 গ্রাম NaOH প্রশমিত করতে 4.9 গ্রাম H2SO4 প্রয়োজন। বুঝলে? নেক্সট আমরা আরেকটা অঙ্ক নিই, মুছে দিলাম, তোমরা এগুলো আস্তে আস্তে খাতায় লিখে নেবে। বলছে 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করে যে পরিমাণ CO2 গ্যাস পাওয়া যায় ওই পরিমাণ CO2 উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেনকে কার্বনের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। ভালো করে বোঝো অঙ্কটা। বলছে 1 কেজি CaCO3 কে উত্তপ্ত করলে যে পরিমাণ CO2 পাওয়া যাচ্ছে সেই পরিমাণ CO2 আমি উৎপন্ন করতে চাইছি, তার জন্য আমাকে কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন পড়বে
যাতে কার্বনের সঙ্গে বিক্রিয়া ঘটবে। দুটো স্টেপ আছে, তাহলে প্রথম স্টেপটা আমরা দেখি যে CH3 থেকে কতটুকু CO2 পাওয়া যায় সেটাকে হিসাব করি। তাহলে CaCO3 থেকে আমরা এরকম কার্বন ডাই অক্সাইডের উৎপাদনের বিক্রিয়া জানি, দেখো ক্লাস 8 এ ছিল, চুনা পাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক, এটার প্রয়োজন পড়ছে না। তাহলে এক অণু, এটাও হচ্ছে এক অণু। তাহলে এক অণু CaCO3 ভর কত? ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 ইনটু 3 100 চলে আসবে। 1 ইনটু 12 প্লাস 16 ইনটু 2 44 চলে আসবে। তাহলে আমরা বলতে পারি কি 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। এখানে আমাদের 1 কেজি আছে। তাহলে 1 কেজি বা 1000 গ্রাম থেকে পাওয়া যাবে 44 ইনটু 1000 বাই 100, কারণ 1 কেজি মানে 1000 গ্রাম। 440 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে বলবো CO2 উৎপন্ন হবে 440 গ্রাম। এবার তোমাকে কি গণনা করতে হবে? এবার গণনা করতে হবে এই 440 গ্রাম কার্বন ডাই অক্সাইড তোমাকে পেতে গেলে কতটা অক্সিজেনের সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া তো কার্বন ডাই অক্সাইড হয়, এরকম বিক্রিয়া ঘটবে C+O2 থেকে CO2। তাহলে এখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে সম্পর্ক, সমিত সমীকরণ। তাহলে এখানে এক অণু থেকে এটাও তৈরি হচ্ছে কি এক অণু। তাহলে এক অণু অক্সিজেনের ভর কত? 16 ইনটু 2। এক অণু কার্বন ডাই অক্সাইডের ভর কত? 12 প্লাস 16 ইনটু 2, তাহলে 32, আর এটা হচ্ছে 44। তাহলে আমরা কি বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 32 গ্রাম অক্সিজেন থেকে। তাহলে এখন এই 440 গ্রাম যেটা আগে আমরা তৈরি করেছিলাম CaCO3 থেকে, সেই পরিমাণের জন্য কতটা অক্সিজেন লাগবে হিসাব করলেই হয়ে গেল। তাহলে 32 বাই 44 ইনটু 440, তাহলে বলবো অতএব 320 গ্রাম অক্সিজেনের প্রয়োজন। তাহলে দেখো আমরা 5টা যে উদাহরণ আলোচনা করলাম তার মধ্যে প্রথম 4টে উদাহরণ দেখলে সিঙ্গেল স্টেপ প্রবলেম, এক ধাপেই অঙ্কটা হচ্ছিল। আর এই শেষের অঙ্কটা দেখলে ডবল স্টেপ, প্রথম ধাপে একটা কিছু তৈরি হয়ে গেল, সেই ঘরটাকে আবার অন্য কাজে ব্যবহার করতে হবে। তাহলে এই জাতীয় প্রবলেম আমাদের ডাবল স্টেপের আসতে পারে। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এরকম ওজন সংক্রান্ত আলোচনা করব। তারপরে আমাদের ওজন আয়তন সংক্রান্ত গণনা আছে। এই দুটো পদ্ধতি তোমাদের আছে, পরবর্তী ক্লাসে আরও থাকবে। তো যাই হোক, এগুলো একটু প্র্যাকটিস করো। বইয়ের থিওরি পার্ট খুব একটা বেশি নাই এই চ্যাপ্টারে, সবটাই ম্যাথমেটিক্যাল পার্ট। অঙ্কগুলো করার জন্য ইকুয়েশন কাজে লাগাতে হবে। তোমাদের বইয়ে বেশ কিছু উদাহরণ করে দেওয়া আছে ওজন সংক্রান্ত, সেইগুলো একটু লক্ষ্য রেখো, তারপরে আমরা আরও উদাহরণ করব।